ফ্যাসিস্ট আমলে আইএমএফ এর সঙ্গে চুক্তিতে জনস্বার্থ রক্ষা হয়নি। অর্থমন্ত্রী জানালেন, নতুন করে এখন ঋণ চুক্তি করবে সরকার। আমদানি করা কীটনাশকের মান নিয়ে প্রশ্ন তুললেন কৃষিমন্ত্রী। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোর নজরদারির তাগিদ। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে টোল চালুর প্রস্তাব বিবেচনা করছে ইউরোপ। তবে শর্ত, ফি হতে হবে সম্পূর্ণ স্বেচ্ছায়, থাকতে হবে জাতিসংঘের সবুজ সংকেত। এবার জানাবো খবরে বিস্তারিত, সাথে আছি সাদিয়া জাহান মিম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় আইএমএফ এর সঙ্গে হওয়া ঋণ চুক্তি জনগণের স্বার্থ রক্ষা করে হয়নি, তাই নতুন করে ঋণ চুক্তি করবে, এমনটি জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, আইএমএফ এর পঞ্চম ও ষষ্ঠ কিস্তি নিয়ে ভাবছে না সরকার। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে আইএমএফ এর সঙ্গে কাজ করবে সরকার। আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে অর্থমন্ত্রী পূর্ব নির্ধারিত আজকের বৈঠক আগামীকাল হওয়ার কথা রয়েছে। তবে এদিন সচিব সহ সংশ্লিষ্টদের সাথে আইএমএফ এর প্রতিনিধি দলের বৈঠক হয়। যে এখানে আমি কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু চাহিদা মতো খাদ্য উৎপাদনই নয়, বরং দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী। তার অভিযোগ, আমদানি করা কীটনাশক মান নিয়েও প্রশ্ন আছে, আর মানহীন কীটনাশকের কারণে খাদ্যের মান নিয়েও প্রশ্ন ওঠে। সকালে রাজধানীর ফার্মগেটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। জানান, দেশ থেকে মাংস রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। প্রায় 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চাপ আছে উচ্চ ফলনশীল জাতের উৎপাদন বাড়ানোর। আর সেজন্য গবাদি পশু ও কৃষিকাজে ব্যবহৃত হয় নানা ওষুধ ও কীটনাশক। কৃষিমন্ত্রীর অভিযোগ, অনেক ক্ষেত্রেই আমদানি করা এসব পণ্যের মান নিয়ে প্রশ্ন আছে। আমাদের দেশে পেস্টিসাইড আমদানি হয়, কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কে আপনারা অনেকেই জানেন। একটা দেশের পেস্টিসাইড আমদানি করার আগে কোন ধরনের কোয়ালিটি কন্ট্রোল করা উচিত, আমদানি করার পরে ল্যান্ডিং পোর্টে কি ধরনের কোয়ালিটি কন্ট্রোল করা উচিত, এটা অনেক কিছুর ভিতরে সুগম করে থাকে আছে। বাংলাদেশের কৃষি ও খাদ্য ব্যবস্থার উন্নয়নে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার 50 বছরের অংশীদারিত্ব উদযাপন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী খাদ্যের মান নিয়ে শঙ্কা প্রকাশ করেন। শুধু অভাব কোয়ালিটি সম্পন্ন ফুড বা সুষম খাবার বা সেফ ফুড, এই পৃথিবীর সবচেয়ে বড় অভাব এই মুহূর্তে সেফ ফুড। আমাদের দেশের সবচেয়ে বড় অভাব সেফ ফুড। আগামী দিনে জাতিকে উঠার জন্য সবচেয়ে প্রয়োজন সেফ ফুডের প্রোডাকশনকে বাড়ানো। এ সময় খাদ্যের মান নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ দেন কৃষিমন্ত্রী। আমার এই ফুড আমার জন্য সেফ কিনা জানান, সরকার আগামী 5 বছরের মধ্যে বিশ্ববাজারে মাংস রপ্তানি করতে চায়। এই সরকারের 5 বছরের মধ্যে বাংলাদেশ মাংস রপ্তানি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে বন্যায় 153টি ইউনিয়নে প্রায় 10,000 পুকুর ও চিংড়ি ঘের পানিতে ভেসে গেছে। তলিয়ে গেছে 14,000 হেক্টরেরও বেশি কৃষিজমি। টাকার হিসাবে এসব প্রান্তিক মানুষের ক্ষতি ছাড়িয়ে যাবে শত কোটি অঙ্ক। পানি নামার পরই জানা যাবে ক্ষয়ক্ষতির প্রকৃত অঙ্ক, জানিয়েছেন জেলা প্রশাসন। ক্ষয়ক্ষতির বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মাসুদুল হক। চলে যাচ্ছি তার কাছে। মাসুদ, বাণিজ্যিক নগরীর আর্থিক ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। আপনি ইতিমধ্যে জেনেছেন, গত কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রাম বন্দরে কিন্তু বহির্নগরের সকল ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে, অর্থাৎ কার্যক্রম বন্ধ। এর ফলে মাদার ভেসেলে করে আসা বড় অনেক পণ্য সেগুলো কিন্তু ঠিকমতো খালাস করা যাচ্ছে না। এর ফলে পুরো দেশে সাপ্লাই চেন অর্থাৎ সরবরাহ ব্যবস্থা কিন্তু আসলে ভেঙে পড়েছে, সেটি বললে আসলে ভুল হবে না। একটি তথ্য জানাতে চাই, আপনারা জানেন চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে প্রায় 55টির অধিক বড় মাদার ভেসেল অপেক্ষা করছে, যেখানে বিভিন্ন কলকারখানার কাঁচামাল রয়েছে। সময় মতো এসব কাঁচামাল
দেশের বিভিন্ন প্রান্তে না পৌঁছানোর ফলে উৎপাদন শিল্পে কিন্তু ব্যাহত হচ্ছে এবং এর প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়তে আরম্ভ করেছে। এবং যারা ব্যবসায়ী, যারা লাইটারের জাহাজ মালিক, তারা যেটি বলছেন প্রতিদিন একটি জাহাজকে তারা যখন পণ্য খালাস করতে না পারে, একদিন দেরি হওয়ার জন্য তাদেরকে দেওয়া হয় প্রায় 20,000 টাকা জরিমানা গুনতে হয়। এবং এই জরিমানা আমদানিকারক বা যারা বার্ট অপারেটর তাদের কাছ থেকে কিন্তু নেওয়া হয়। এর ফলে এটা কিন্তু ভোক্তা পর্যায়ে পড়ার আশঙ্কা রয়েছে। যেমনটি বলছিলাম, পুরো চট্টগ্রামের যে গত কয়েকদিনের টানা বর্ষণে একদিকে নগরীর জলাবদ্ধতা, এর সাথে সাতকানিয়া, বাঁশখালী সহ বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা, বন্যা, সব কিছু মিলিয়ে একটি ভীতিকর পরিস্থিতি। এবং আরেকটি তথ্য জানাতে আছে, আপনারা জানেন গত কয়েকদিনের কিন্তু টানা বর্ষণের ফলে শুধু যে বাঁশখালী বা আলমরতে নয়, চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজকে সকালে আমরা দেখেছি নগরের বিভিন্ন এলাকায়, যে সমস্ত নিচু এলাকা, সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতা নিরসনে গত প্রায় 10 বছরের অধিক সময় ধরে কিন্তু মেগা প্রকল্পের কাজ চলছে, কিন্তু এর ফলে কিন্তু সুফল মিলছে না। আসলে কি এই চট্টগ্রামবাসীর এই সমস্যা থেকে সুফল আসলে মিলবে কিনা, সেটি আসলে প্রশ্ন দেখা দিয়েছে। যেমনটি বলছিলাম, এই মুহূর্তে রয়েছে আমি আগ্রাবাদ থেকে বাণিজ্যিক এলাকায়। এখানে কিন্তু সকাল থেকে কোমর থেকে হাঁটু পরিমাণ পানি, যদিও এখন পানিটা কমে গিয়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ সেটি চরম আকার ধারণ করেছে। তো এই ছিল একটি বিষয় জানতে চাই। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী আরও কয়েকদিন হয়তো ভারী বর্ষণ হতে পারে। সেক্ষেত্রে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। যারা পাহাড়ে বসবাস করছেন তাদেরকে বলা হয়েছে যাতে ঝুঁকিপূর্ণ পাহাড় ফেলে তারা যাতে নিরাপদ আশ্রয়স্থলে চলে আসে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মিম। মাসুদ, আপনাকে ধন্যবাদ। টানা বৃষ্টিতে ডুবে আছে রাজধানীর বিভিন্ন এলাকা, জীবন জীবিকা থেমে গেছে কম আয়ের মানুষের। রাজধানীর পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সরাসরি চলে যাবো তার কাছে। সানি, টানা বৃষ্টিতে রাজধানীর চিত্র কেমন দেখছেন? প্রতি বছর আমরা জানি যে হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয় জলাবদ্ধতা নিরসনে, তার কোনো সুফল কি আমরা বর্ষাকালে দেখতে পাচ্ছি কিনা জানাবেন আমাদের। টানা বৃষ্টির কারণে রাজধানী পুরোই জলজটে মগ্ন হয়ে রয়েছে। এই যখন অবস্থা, তখন কিন্তু স্বাভাবিকভাবেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও স্থবিরতা বিরাজ করছে। আপনাকে যদি জানাই যে রাজধানীর যে কাঁচা বাজারগুলো রয়েছে, সেখানে কিন্তু বেশিরভাগ বাজারেই কিন্তু জলমগ্ন থাকায় অনেকটাই বিভাগে ব্যবসায়ীরা, ক্রেতারাও হচ্ছে বাজার ঠিক করে কেনাকাটা করতে পারছেন না। একই সাথে যদি জানাই যে রাজধানীর যে বিপণী বিতানগুলো রয়েছে, সেখানেও ক্রেতাশূন্য বলা যাচ্ছে। বেশিরভাগই দোকানি সেখান থেকে দোকান বন্ধ করে তারা চলে যাচ্ছেন। তবে রাজধানীর রাস্তায় যখন নামছেন, তখন কিন্তু আসলে জলমগ্ন থাকায়, জলজট থাকায় মানুষজনের বিপাকে পড়ছেন। এবং আপনি জানেন যে প্রতি বছর শুধু রাজধানীতে এই 2 সিটি কর্পোরেশনের 200 কোটি টাকা বরাদ্দ করা হয়। মানুষজন প্রশ্ন তুলছেন, জনসাধারণ প্রশ্ন তুলছেন কিভাবে এই জলাবদ্ধতা এবং যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা থাকার কথা ছিল, যে প্রকল্প থাকে, সেই প্রকল্প থাকার পরেও কিভাবে এত জলজটের সৃষ্টি হয়। এবং আপনাকে যদি জানাই যে সাধারণত দূরপাল্লায় যে পণ্য পরিবহনের যে ট্রাকগুলো রয়েছে, সেই সব ট্রাক কিন্তু এই প্রবল বৃষ্টির কারণে কিন্তু ঢুকতে কিছুটা বেগ পাচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই কাঁচা সবজি এবং শাকের দাম কিছুটা ঊর্ধ্বগতি। এবং একই সাথে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, দিনমজুর রয়েছে, তারা কিন্তু বিপাকে পড়ছেন। অর্থাৎ তাদের আয় না থাকায় তারা কিন্তু বাজার বা কেনাকাটা করতে পারছেন না। সব মিলিয়ে বিশেষ করে যারা প্রান্তিক স্বল্প আয়ের কিংবা দিনমজুর রয়েছে, তারা কিন্তু বেশি বিপাকে পড়েছে। এছাড়াও প্রধান সড়কগুলোতে যেখানে জলজটের সংখ্যা কিছুটা বেশি, সেখানে কিন্তু বেশিরভাগ গাড়ি আটকা পড়েছে এবং বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এখন আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে খুব গাড়ি বন্ধ হয়ে যাওয়ার যে বিষয়টি, বা সেটি কিন্তু একদম হরহামেশে এখানে চোখে পড়ছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। নওগাঁয় বেড়েই চলেছে রান্নার জ্বালানি হিসেবে এলপিজি গ্যাসের ব্যবহার। তবে ফায়ার সার্ভিসের নিরাপত্তা নির্দেশনা ও প্রয়োজনীয় অনুমতি ছাড়াই যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। একই সঙ্গে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে সিলিন্ডার বিক্রির অভিযোগ ক্রেতার। এতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। নওগাঁর বিভিন্ন উপজেলা ও বাজারের মুদি দোকান, হার্ডওয়্যারের দোকান এবং ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানেও বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার।
এসব দোকানে নেই নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা, নেই অগ্নি নির্বাপন যন্ত্র, আবার কোথাও দাহ্য পদার্থের পাশেই রাখা হয়েছে সিলিন্ডার। ফায়ার সার্ভিসের নিরাপত্তা নীতিমালা অনুযায়ী এলপি গ্যাস সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা বাধ্যতামূলক, কিন্তু তা অনেক স্থানেই মানা হচ্ছে না। যথাযথ যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের অবশ্যই অবহেলা, অনিয়ম, দুর্নীতির কারণেই এরকম ঘটনাগুলো আমরা বারবার দেখছি, যার বলি হতে হচ্ছে আমাদের সাধারণ মানুষকে। শুধু তাই নয়, সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। প্রদর্শন করা হয় না নির্ধারিত খুচরা মূল্য। অতিরিক্ত দামটা দেওয়া হয়, এটা একটা বিষয়। আর গ্যাস কম দেওয়া হয়, যেখানে 12 কেজি থাকার কথা সেখানে ইউজিং সিলিন্ডার পাওয়া যায়। তবে ব্যবসায়ীদের দাবি, পরিবহন ব্যয় সহ অন্যান্য কারণে অনেক সময় নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হয় না। যারা এই ধরনের ব্যবসা করে তারা আসলে অনেক সচ্ছল, অনেক কিছু এরকম না, মোটামুটি ওই হাটে বাজারে যারা বিক্রি করে তারা ওই 2-4টা করে নেয়, অনেক বেশি তারা নেয় না, রাখেও না। অতিরিক্ত দাম নিলে বা অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের। প্রথমত দেখি যে এই নির্ধারিত রেটে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে কিনা। যে অনুমোদন নেওয়ার পরে ধরেন আপনার এক জায়গায় আপনার গ্যাস সিলিন্ডার স্টোর করার কথা, আপনি সেই জায়গায় না করে হয়তো কোনো লোকালয়ের ভিতরে কোনো বিল্ডিং সস্তায় পেয়ে গেলেন, সেখানে স্টোর করা শুরু করলেন। তো এরকম নিউজ আমাদের কাছে আসলেও তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা গ্রহণ করি। বাড়তি দামে এবং নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই হরহামেশাই সিলিন্ডার বিক্রি হওয়ায় প্রশ্ন উঠছে তদারকি নিয়ে। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের বাজারে অনেকটাই স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার। ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন ডলার বিক্রি করছে 123 টাকা দরে আর গ্রাহকের কাছ থেকে কিনছে 122 টাকা দরে। ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে কিনছে 160 টাকা দরে। প্রতি ইউরো ব্যাংক বিক্রি করছে 147 টাকা আর কিনছে 143 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 টাকা আর ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রয় 88 টাকা আর ক্রয় 83 টাকা দরে। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 32 টাকা 50 পয়সা আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে কিনছে 31 টাকা 50 পয়সা দরে। আজ ইউএই দিরহাম বিক্রি হচ্ছে 33 টাকা 30 পয়সা আর ব্যাংক কিনছে 31 টাকা 50 পয়সা দরে। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31 টাকা 20 পয়সা আর ক্রয় দর 30 টাকা। সিঙ্গাপুরি ডলার বিক্রি 98 টাকা ও ক্রয় মূল্য 94 টাকা এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 25 পয়সা দরে আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 45 পয়সা। এবারে আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। বিশ্ববাজারে কমতি স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,121 দরে। কমেছে রূপার দরও। প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $59.85 দরে। কমেছে ইস্পাতের দাম। প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $3,039 দরে। কমেছে ক্রুড অয়েলের। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $71.41 দরে আর প্রতি টন কয়লা আজ বিক্রি হচ্ছে $128.07 দরে। আন্তর্জাতিক বাজারে কমতি চালের দাম। প্রতি 100 ওয়েট চাল আজ বিক্রি হচ্ছে $13.34 দরে। আজ বিশ্ববাজারে প্রতি বুসেল গম বিক্রি হচ্ছে $632 দরে। প্রতি বুসেল ভুট্টা বিক্রি হচ্ছে $438 দরে। বিশ্ববাজারে প্রতি টন পাম অয়েল বিক্রি হচ্ছে $4,513 আর প্রতি পাউন্ড চিনি বিক্রয় হচ্ছে $14.88 দরে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে নেভিগেশন ফি বা টোল চালুর একটি প্রস্তাব বিবেচনা করছে ইউরোপ। তবে শর্ত হলো জোর করা যাবে না, এই ফি হতে হবে সম্পূর্ণ স্বেচ্ছায়, থাকতে হবে জাতিসংঘের সবুজ সংকেত, এমন তথ্যই জানানো হয়েছে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে। এদিকে প্রণালীর নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখন চরমে। সদ্য প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা থেকে প্রতিশোধের ডাক আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পুরোপুরি ধ্বংস করার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে ইরানকে প্রকাশ্য গ্যারান্টি দিতে হবে। সংকট সমাধানে আন্তর্জাতিক সমুদ্র আইনের সাথে সামঞ্জস্য রেখে স্বেচ্ছায় ফি দেওয়ার একটি বিকল্প মডেল প্রস্তাব করেছে ওমান। এই প্রস্তাবনা ও শিপিং নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য শনিবার ওমান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।